দেখো আজকে বা এই ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার, কম্পিউটারের প্রজন্ম। ঠিক আছে, তো কম্পিউটারের প্রজন্ম বলতে আমরা দেখি বিভিন্ন ইতিহাসেও পড়েছি। ইতিহাসটা যখন পড়ো তখন ইতিহাসের একদম যদি প্রাচীনে চলে যায়, দেখবে প্রাগ ঐতিহাসিক যুগ, লৌহ প্রস্তর যুগ, বিভিন্ন রকমের যুগ আছে, তাই না? একটা জেনারেশন বলা হয়েছে। তো ঠিক তেমনি কম্পিউটার যখন প্রথম আবিষ্কার হয়েছিল, ফার্স্ট জেনারেশন কম্পিউটার 1945 থেকে 1956 সাল পর্যন্ত, এই সালটা কিন্তু আনুমানিক এদিক ওদিক হতেই পারে, ঠিক আছে? তাহলে এই সাল পর্যন্ত যে কম্পিউটারগুলো ব্যবহার হয় সেখানে ভ্যাকুয়াম টিউবের উপর বেস করে, এই যে ভ্যাকুয়াম টিউবের ছবিটা দেখতে পাচ্ছ, এইরকম টিউব দিয়ে তৈরি হতো। এই জেনারেশনের কম্পিউটারকে বলা হতো ফার্স্ট জেনারেশন কম্পিউটার। এই দেখো এত বড় কম্পিউটার, এটা দেখতে পাচ্ছ পুরোটা মিলে একটা কম্পিউটার। কি হতো? অনলি ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু ক্যালকুলেশন করতো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আস্তে আস্তে আজ কী জায়গায় এসছে, তাহলে কম্পিউটার কী ছিল আর কী জায়গায় এসছে। তাহলে ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কী ব্যবহার হতো এটা মাথায় রাখবে। কী ব্যবহার হতো? ভ্যাকুয়াম টিউব। এটা পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে? ভ্যাকুয়াম টিউব ফার্স্ট জেনারেশন কম্পিউটার। এর পরবর্তী প্রজন্ম যখন এলো, অর্থাৎ ওই ভ্যাকুয়াম টিউব বাদ দিয়ে সেকেন্ড জেনারেশন 1956 থেকে 63 পর্যন্ত সালে, আনুমানিক এই সালে যে কম্পিউটারগুলো ব্যবহার হতো সেখানে কিন্তু ভ্যাকুয়াম টিউবের জায়গায় ট্রানজিস্টর ব্যবহার হতো। ট্রানজিস্টর ঠিক এইরকম চিপের মতন দেখতে, ছোটো ছোটো জিনিস, ট্রানজিস্টর ব্যবহার হতো। কম্পিউটারের কনফিগারেশনটা একটু অন্যরকম হয়ে গেল সেকেন্ড জেনারেশনে এসে, দেখো একটু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ওর থেকে একটু সাইজে ছোট হয়ে গেল, ঠিক আছে? ট্রানজিস্টর। তাহলে সেকেন্ড জেনারেশনে কী ব্যবহার হতো? ট্রানজিস্টর। তারপরে থার্ড জেনারেশনের কম্পিউটার। থার্ড জেনারেশন কম্পিউটার বলতে আনুমানিক 1964 থেকে 71 সাল পর্যন্ত যে কম্পিউটারগুলো ব্যবহার হয়েছে সেইখানে কিন্তু ট্রানজিস্টারকেও চেঞ্জ করে নতুন একটা জিনিস হলো যাকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ শর্টকাটে আমরা আইসি বলি। আইসি নামটা শুনেছো? অনেক সময় মোবাইল বোর্ডের তোমার আইসি পুড়ে যায়, এই পুড়ে যায়, এরকম নাম শুনেছি, বলেছি। তাই ইন্টিগ্রেটেড সার্কিট, আইসির পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক এই দেখো এইরকম দেখতে, এই যে দেখতে পাচ্ছ এখানে এইরকম। এবং কম্পিউটার কনফিগারেশনটা দেখো এইরকম একটু, এবার কম্পিউটার লাগছে, তাই না? এবার মনে হচ্ছে একটু কম্পিউটার, যেহেতু আমরা যে কম্পিউটারটা দেখে অভ্যস্ত সেই রকম কম্পিউটারের জায়গাতে চলে এলাম। প্রত্যেকটা জিনিসই দেখো, মোবাইল যখন আমরা ফার্স্ট মোবাইল ব্যবহার করছি তখন কি মোবাইল এরকম ছিল না? তাহলে মোবাইলেরও চেঞ্জেস আছে, প্রত্যেকটা জিনিসেরই চেঞ্জেস আছে। তাহলে থার্ড জেনারেশন কম্পিউটারে কী ব্যবহার হতো? কি প্রশ্ন আসবে এগুলো, থার্ড জেনারেশন কম্পিউটারে কী ব্যবহার হতো? আইসি। ফার্স্ট জেনারেশনে ভ্যাকুয়াম টিউব, সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টর, মনে রাখবে ট্রানজিস্টর। থার্ড জেনারেশন আইসি। ফোর্থ জেনারেশন এখন যে আমরা ব্যবহার করছি, ফোর্থ জেনারেশন বলি আমরা এটা, ঠিক আছে? তাহলে ফোর্থ জেনারেশন মানে 1971 পর থেকে বর্তমান পর্যন্ত যেসব এই যে কম্পিউটারগুলো ব্যবহার হচ্ছে এখন, এইখানে কিন্তু ট্রানজিস্টার ব্যবহার হয় না, আইসিও ব্যবহার হয় না। হয় বোর্ডে হয়, আইসি ব্যবহার হয়, কিন্তু ওর কাজের জন্য যে জিনিসটা ব্যবহার হয় সেটাকে বলা হয় মাইক্রো প্রসেসর। ফোর্থ জেনারেশন কম্পিউটারে ব্যবহার হয় প্রসেসর, এইরকম একটা চিপ ব্যবহার হয়, প্রসেসর। এইটাই হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকেই বলা হয়, ঠিক আছে? এইটা বোর্ডের সাথে ব্যবহার হয়। তো এই কম্পিউটারের কনফিগারেশন এবার আমাদের কম্পিউটারের মতন চলে আসছে। এবার দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা কম্পিউটার আমাদের, তাই না? আচ্ছা, এরপরে কি আমাদের বর্তমান থেকে এখন পরের যুগ, পরে কি হবে তা আমরা জানি না, কিন্তু এখন পর্যন্ত যেটা ভেবে রেখেছি এখন যে যুগটা চলে আসছে সেটা হচ্ছে এআই এর যুগ। কিসের যুগ? নাম শুনেছো এআই? আজকাল যে ভিডিওগুলো দেখছো, অনেক দেখবা নেতা মন্ত্রীদের ছবিকে নাচাচ্ছে, গানাচ্ছে, অনেক কিছু করছে। তো কী দিয়ে করছে তৈরি? মুখোশ পরে না, এআই দিয়ে তৈরি করছে। অনেক বড় মানুষকে বাচ্চা করে দিচ্ছে, চেহারাটা ওরকমই লাগছে দেখতে। আমরা বিভিন্ন ভিডিও ফেসবুক ইউটিউবে দেখতে পাই, তাই না? কী দিয়ে বানাচ্ছে? এআই দিয়ে। তো এআইয়ের যুগ চলে এসছে। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআইয়ের ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এমএল মানে হচ্ছে মেশিন লার্নিং। এই এআই এবং এমএল দিয়ে একটা রোবট বানানো যায়। রোবট নামটা শুনেছ? রোবট কি করে? যা বলে তাই করে, তাই না? রোবট যা বলবো তাই করবে, তাহলে তো মানুষের মতন হয়ে গেল, তাই না? তাহলে এই মানুষের মতন বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ারের মতন পুরো অ্যাটিটিউড একটা মেশিনের। ও তো একটা মেশিন, যন্ত্র, তাই না? ও তার মানুষ না। ওকে এক চড় মারলে কাঁদবে ও?
আর আমাদেরকে মেরে দিলে হয়তো কান্নাকাটি করতে লাগবে, তাই না? তো ও মেশিন, ও বলবেও না যে আমি ক্লান্ত, আমি এলে গেছি, কিছু বলবে না। মেশিনের কি জিনিস খাবেও না, মানে খাবার লাগবে ওকে, অন্য জিনিস দিতে হবে, হয়তো তোমাকে ইলেকট্রিক দিতে হবে, চার্জ দিতে হবে। আচ্ছা, রোবট আর মানুষের মধ্যে কি পার্থক্য? পার্থক্য একটা জিনিস দেখতে পাই যে ওদের মধ্যে কি নাই, হিউম্যানিটি নাই। হিউম্যানিটি নাই। তোমাকে ওকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ওকে একটা চর মেরে আসো, যাও, ও যাবে, চর মেরে চলে আসবে, তাই না? কিন্তু তোমাকে বললাম তুমি ওই ছেলেটাকে চটটা মেরে আসো বা ওই মেয়েটাকে চটটা মেরে আসো, ও গিয়ে তোমার সামনে এমন অভিনয় করতে লাগলো তুমি আর মারতেই পারলে না ওকে, ঠিক আছে? হ্যাঁ, চলে এলাম। মানে তোমার মধ্যে হিউম্যানিটি আছে, যে জিনিসটা ওর মধ্যে নাই, ফিলিংসটা নাই, ঠিক আছে? মেশিন না হলে যদি ফিলিংসই থাকতো তাহলে রোবটে আজকে দেশ চালাতো, হয়তো দেখা গেল যে আমরা অনেক ইংলিশ সিনেমাতে দেখেছি যে এই মানুষ রোবট তৈরি করতে করতে এমন রোবট তৈরি করে দিয়েছে, একসময় রোবটরাই মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে, এবং সেই রোবট নিজেই রোবট বানিয়ে নিচ্ছে, নিজের তৈরি করে নিচ্ছে। সিনেমায় দেখেছো, তাই না? আমরা রোবট বলে সিনেমাতে দেখেছি, হ্যাঁ, কিন্তু তার আগে ইংলিশ সিনেমাতে আমরা দেখেছি, ঠিক আছে? টার্মিনেটর বলে আমি একটা সিনেমা দেখেছিলাম। আচ্ছা, হ্যাঁ, একটা রোবট আর একটা রোবট বানিয়ে নিচ্ছে, নিজের প্রবলেম নিজে সলভ করে নিচ্ছে। এইরকম যদি করতে পারে তাহলে কি হবে? ওরা তো আর আমাদেরকে পাত্তাই দিবে না, তাই না? মানুষকে পাত্তাই দিবে না, ওরা নিজেই সব কিছু তৈরি করবে। তো এই জেনারেশন হচ্ছে পরবর্তী, বিয়ন্ড, মানে পরবর্তী জেনারেশন হচ্ছে এই জেনারেশন এখন থেকে। তা আমরা এআই এর অনেক কিছু অ্যাপসও ইউজ করি এখন। তোমরা চ্যাট জিপিটির নাম শুনেছো? চ্যাট জিপিটি বলে একটা অ্যাপস হয়, আমরা অনেক কিছু যদি কোশ্চেন করি আমাকে উত্তর দিয়ে দেবে। তুমি যে কোনো কোশ্চেন করো ও মানুষের মতন উত্তর দেবে, ও তো মানুষ নয় কিন্তু মানুষের মতন উত্তর দেবে। তুমি কোনো একটা ছবি চাইলা, ও তোমাকে ছবি বানিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? এখন হোয়াটসঅ্যাপেও আছে দেখবা, হোয়াটসঅ্যাপে আছে না, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপ বাংলা বুঝে না, বাংলা লিখতে পারে না, ইংরেজিতে বলবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ এখনও বাংলা শিখেনি, বাংলা ভাষা শিখেনি, কিন্তু চ্যাট জিপিটি বাংলা ইংরেজি অনেক ভাষাই জানে, ঠিক আছে? তো চ্যাট জিপিটি আমরা ইউজ করি, আরও অনেক এআই অ্যাপস আছে, প্রচুর এআই অ্যাপস আছে, ঠিক আছে, যেখানে এআইটাকে ইউজ করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের কম্পিউটার জেনারেশন, ঠিক আছে? তাহলে কম্পিউটার জেনারেশন, এআই এর ফুল ফর্ম কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমএল, মেশিন লার্নিং। ওকে, ফার্স্ট জেনারেশন কম্পিউটার কি ব্যবহার হতো? ভ্যাকুয়াম টিউব। সেকেন্ড জেনারেশন ট্রানজিস্টর। থার্ড জেনারেশন আইসি। ফোর্থ জেনারেশন মাইক্রো প্রসেসর, ঠিক আছে? প্রসেসরও বলতে পারো, মাইক্রো প্রসেসরই বলবে, সিপিইউ বলি আমরা যেটাকে। অ্যান্ড ফিফথ জেনারেশন এআই এমএল। এআই এর ফুল ফর্মটা এবং এমএল এর ফুল ফর্মটা মাথায় রাখবে, ঠিক আছে? এর আগেও কিন্তু ছিল কম্পিউটার তৈরির একটা ইতিহাস। যদি পড়তে যাই আমরা তাহলে আরও অনেক কিছু আছে। তোমাদের একটু ইতিহাসটা আমি দেখাই। হ্যাঁ, দেখো ইতিহাস, দেখো ইতিহাসের যে ব্যাপারটা বললাম, যে আমি তোমাদের কম্পিউটার হিস্ট্রিটা একটু বাংলায় দেখিয়ে দিই, যে একদম কম্পিউটার আবিষ্কারের প্রথম থেকে যে কম্পিউটারের ইতিহাস কি, ঠিক আছে? তো কম্পিউটারের হিস্ট্রি অফ কম্পিউটার, ঠিক আছে? প্রথম কম্পিউটার, যে বর্তমান যুগে কম্পিউটারটি আমাদের সকলের সাথে খুবই পরিচিত, এবং ধীরে ধীরে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এই যুগে চলে এসছে। তো কম্পিউটারটা এখন আমরা এরকম দেখতে পাই, কিন্তু যদি ইতিহাস জানি যে কম্পিউটার আবিষ্কার হওয়ার পিছনে কি ছিল, কম্পিউটার আবিষ্কার হওয়ার পিছনে ছিল মেন গণনা করা, হিসাব নিকাশ করা। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য কত রকম কি আগে ছিল, তারা কিভাবে ক্যালকুলেশন করতো, সেইটাই আস্তে আস্তে এসছে কম্পিউটারে। মেনলি কম্পিউটারটা হচ্ছে ক্যালকুলেশনের জন্য তৈরি হয়েছিল। তো কম্পিউটারের বাংলা হচ্ছে গণক যন্ত্র। কম্পিউটারের বাংলা হচ্ছে গণক যন্ত্র। এবার গণক মানেই তো গণনা করা, ক্যালকুলেশন করা, তাহলে কম্পিউটারকে গণক যন্ত্রই বলি আমরা, তাই না? এই গণনা করার জন্য কম্পিউটার তৈরি, দিয়ে কম্পিউটার এখন সব করছে। কি করছে না, সবই করছে। ও এখন অপারেশনও করছে। অপারেশন করতে কম্পিউটার লাগে, কিন্তু তোমার ইউএসজি ফিউএসজি যেগুলো করো, ছবি টবিগুলো, পেটের ছবি, বিভিন্ন ব্রেনের ছবি, মাথার ছবি, সব কিন্তু কম্পিউটারে করতে হয়, ঠিক আছে? মেশিনের সাহায্যে কম্পিউটার লাগাতে হয়। ওকে, তাহলে প্রথম আনুমানিক মোটামুটি 350 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দেশে, কোথাকার মানুষরা, চীন দেশে গ্রিক এই গণনা করার জন্য পাথরের উপর দাগ টানা শুরু করেছিল। ওরা শুরু করেছিল দাগ টেনে গণনা করতো। তারপরে এই যে অ্যাবাকাসটা চীন শুরু করেছিল, আমি ভুল বলেছি, ঠিক আছে? তো যখন ওরা এই পাথরের উপর দাগ টেনে টেনে গণনা করার জন্য পাথর দাগ টানা শুরু করেছিল, তারপরে
আমাদের দেশে সংখ্যা গণনার জন্য বালি পাথরের উপর দাগ টানা হতো। এই গণনার প্রয়োজন যখন বাড়তে শুরু করলো তখন আবিষ্কার হলো গণকযন্ত্রের, আবিষ্কার করতে হবে গণকযন্ত্রের। তার মধ্যে প্রথম যে যন্ত্রটি তার নাম হচ্ছে অ্যাবাকাস, এবং অ্যাবাকাসটা আবিষ্কার করেছিল, কে আবিষ্কার করেছিল, কোন দেশ, চীন দেশ। এই দেখো মোটামুটি এত খ্রিস্টাব্দ চীন দেশের বিজ্ঞানী অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কার করেছিল। একটা কাঠের ফ্রেম, এরকম একটা কাঠের ফ্রেম, তার মধ্যে এই গুটিগুলো দেওয়া থাকে, এই গুটিগুলোর সাহায্যে ক্যালকুলেশন করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। এখনও অ্যাবাকাসের ট্রেনিং হয় বাচ্চাদের বড়দের সবারই। হ্যাঁ, এর সাহায্যে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে খুব ইজিলি, বড় বড় ক্যালকুলেশন একবার টেনে টেনেই করে দেয়, হাতেই হয়ে যাবে। অ্যাবাকাসের পরে ফিঙ্গারিংয়ে চলে আসে, আঙুলে চলে আসে। দেখবে অনেক বাচ্চারা আঙুলে যোগ, তুমি বড় একটা গুণ দিয়ে দিলে যে 557 গণিত 236 কত হবে, হ্যাঁ না 557 গণিত 236 করো বলো দেখি, বলতে পারবা, পারবা না, কিন্তু ওরা আঙুলেই বলে দেবে, সঙ্গে উইদিন সেকেন্ডে বলে দেবে, 1 সেকেন্ডের মধ্যে বলে দেবে, ঠিক আছে, সিস্টেমে বলবে। এই সিস্টেমটা জানতে হবে তবে বলতে পারবে। তাহলে এই ক্যালকুলেশনের জন্য প্রথম আবিষ্কার হলো কি, অ্যাবাকাস। অ্যাবাকাসটা খুব পপুলার, এখনও চলে অ্যাবাকাস, ঠিক আছে, ক্যালকুলেশন। অ্যাবাকাসের পরে কি এলো, অ্যাবাকাসের পরে এলো দেখি আমরা এই যে নেপিয়ার্স বোন বলে। নেপিয়ার্স বোন এইরকম একটা রডের মধ্যে কাঠের এইগুলো সংখ্যাগুলো লিখে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ক্যালকুলেশন করা হতো, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতো। কীভাবে করতো আমার জানা নাই, কিন্তু করতে পারতো তারা, ঠিক আছে, তাদের সিস্টেম এটা ছিল। এইটা আবিষ্কার করেছিল। তারপরে ক্যালকুলেশনের জন্য আমরা আসছি কম্পিউটারের ঘটনায় আসছি, যে কম্পিউটার কত পিছনে ছিল, তার আগে যোগ বিয়োগ করার জন্য কী করতো মানুষ। তারপরে দেখো নেপিয়ার্স বোনটা ঠিক এইরকম ছিল, এইখানে এই সংখ্যাগুলো লেখা থাকতো, তো এবার তার সাহায্যে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ওরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতো। কীভাবে করতো সেটা আমার জানা নেই, হ্যাঁ, এই সিস্টেমটা আমার জানা নেই, ওকে। এরপরে আবিষ্কার হলো পাস্কাল আইন। এইখানেও কিছু সংখ্যা থাকতো, ঠিক আছে, এই সংখ্যা দিয়ে এরকম যন্ত্রটা দেখতে, এইটাতেও ক্যালকুলেশন করতো। তাহলে এই যন্ত্রগুলো পরপর আবিষ্কার হচ্ছে কম্পিউটার আসার আগে। পাস্কাল আইন আবিষ্কার হলো, পাস্কাল আইনের পর আবিষ্কার করলো জ্যাকওয়ার্ড লুম। জ্যাকওয়ার্ড লুম ওই যে তাঁত বুনতো, শাড়ি টাড়ি বুনতো, সেইখানে ক্যালকুলেশন করা হতো, ঠিক আছে, জ্যাকওয়ার্ড লুমটা এই যে এই রকম জিনিস, এইখানে এই 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 মেশিনের এখানে ক্যালকুলেশন করতে পারতো তারা, ঠিক আছে, মানে সংখ্যাটা গুনতো। কীভাবে গুনতো এখন তো সেই যুগটা নাই, হয়তো ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো, কোনো যদি পুরনো ভিডিও থাকে তাহলে হয়তো বুঝতে পারবো, ওকে। এরপরে চলে এলো ডিফারেন্স ইঞ্জিন অ্যান্ড অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এইটাই হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের জনক কাকে বলি বলো, চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, ফাদার অফ কম্পিউটার। তো উনি কি আবিষ্কার করেছিল, এই দেখো এইটা আবিষ্কার করেছিল, এইটা এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন আর ডিফারেন্স, এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা আবিষ্কার করেছিল। এটা কম্পিউটার লাগছে কোনো জায়গায় কম্পিউটার, তাহলে ওকে আবার ফাদার অফ কম্পিউটার কেন বলা হচ্ছে, কারণ এইটা থেকে আসল যন্ত্রে চলে আসলো কম্পিউটার আবিষ্কারের, ঠিক আছে, এইটার উপর বেস করে তার মস্তিষ্ক প্রসূত এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন থেকেই কম্পিউটার এসছিল, ঠিক আছে, তার জন্যই তাকে জনক বলা হয় কম্পিউটারের। এই হচ্ছে চার্লস ব্যাবেজ। এবং যদি বলা হয় যে চার্লস ব্যাবেজ যে কম্পিউটারটা তৈরি করেছিল সেটার নাম কি, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটাকে কম্পিউটারের কোনো জায়গায় বলতে পারি না আমরা, ও কিন্তু কম্পিউটার বলা যাবে না, ওটা অ্যানালিটিক্যাল ইঞ্জিনই বলতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসবে এই যে ইনিয়াক আর ইউনিভ্যাক নামে দুটো জিনিস। ইনিয়াকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর, ইনিয়াক, ঠিক আছে। তো ইনিয়াক আবিষ্কার হলো, ঠিক এ দেখো এইটা হচ্ছে কম্পিউটারের জায়গায় চলে এলাম, ফার্স্ট জেনারেশন ইনিয়াক এবং ইউনিভ্যাক বলে, ঠিক আছে, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এই যে 1951 সালের দিকে এই যে এগুলো হচ্ছে কম্পিউটারের জায়গায় চলে এলাম। এবার আসছি কম্পিউটারের দিকে। এবার জেনারেশন শুরু হলো আমাদের, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, পরপর শুরু হয়ে যাবে। তাহলে এইগুলো চলে এলো আমাদের কম্পিউটারের হিস্ট্রি, যেটা তোমাদের এবার আমি দেখালাম এখানে, যে ফার্স্ট জেনারেশন এর ওইখান থেকেই তো শুরু, এরকম জায়গা থেকেই, তাই না। তাহলে এই জেনারেশনটাকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন, ভ্যাকুয়াম টিউব ব্যবহার হতো। তারপরে সেকেন্ড জেনারেশন এলো, তারপরে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনে আমরা চলছি, কাজ করছি, এবং ফিফথ জেনারেশন আগামী প্রজন্ম এটা চলবে, ঠিক আছে। তারপরে আবার কি হবে না হবে জানি না, ওকে। এই হলো আমাদের কম্পিউটার জেনারেশন, ক্লিয়ার।